আনসারটা আমরা প্রথমে মিলাই। হ্যাঁ, মরিয়ম শুনতে পাচ্ছেন এখন? আসসালামু আলাইকুম। জি স্যার। আপনি কি গ্রুপে থেকে জয়েন করলেন নাকি মেইল পাইছিলেন পরে? স্যার গ্রুপ থেকে জয়েন করছি। গ্রুপ থেকে জয়েন করছেন না? আচ্ছা, প্রথম দিন জয়েন করলেন তো, পরে মেসেজ যাবে। আপনার জুম তো ডাউনলোড করা আছে, আপনি আবার ওই প্রথম দিকে এরকম হয়, অনেকে লিঙ্ক পায় না। আপনি না পাইলে আমাকে আবার দিয়েন, নক দিয়েন, আমি গ্রুপে শেয়ার করে দিব। হ্যাঁ, দু একদিন পরে ঠিক হবে, কারণ আপনার নাম তো আমি ঠিকভাবেই লিখেছি, এখানে শো করে, কিন্তু আপনার এখানে আমার মেসেজ সেন্ড হচ্ছে সেটাও দেখায়, কিন্তু আপনার ওইখানে কোনো একটা প্রবলেম বোধহয় হতে পারে, হয়তো পাবেন একটা ক্লাস করে পরে হয়তো পাবেন। আচ্ছা, যারা পরীক্ষাটা দিয়েছেন পরীক্ষাটা মিলান, তারপর আমরা ক্লাসে চলে যাবো। অঙ্কিতা জয়েন করেছো? জি স্যার। আসসালামু আলাইকুম, কেমন আছেন স্যার? হ্যাঁ, আছি ভালো। পরীক্ষা দিছো ওটা? জি স্যার। ঠিক আছে, মিলাও আনসার। যাদের স্কোরিং শেষ হয়ে গেছে স্কোরটা বলবেন। সীমান্ত রায় 42। সীমান্ত রায় 42। নেক্সট। সীমান্ত হলো 42, বাকিরা একটু বলেন। স্যার কামরুল 28। কত? 28 স্যার। আর কার শেষ হয়েছে স্কোরিং? স্যার কাজী আরাফাত 21। কাজী আরাফাত কত? স্যার 21। কাজী আরাফাত এত কম কেন? 21 ফেল, 30 তে পাস। স্যার মাইনাস বেশি হয়ে গেছে স্যার। কাজী হ্যাঁ, মাইনাস বেশি হয়েছে, কনফিউশন লেভেল অনেক আছে, আমরা ক্লিয়ার করবো, আলোচনা করব। হ্যাঁ, দ্রুত বলেন। স্যার হুমায়ুন কবির 32। হুমায়ুন কবির 32। নেক্সট। স্যার অঙ্কিতা 32। অঙ্কিতা 32। নেক্সট। হ্যাঁ বলেন, বাকি একটু বলেন, আমরা সমস্যায় চলে যাব। হ্যাঁ, বলেন 1 থেকে 5 পর্যন্ত কোনটা কোনটা সমস্যা? স্যার 4 নাম্বার। 4 নম্বর, দিনা's parents want Dina to have a lot of patience. দিনার মা বাবা চায় দিনার অনেক ধৈর্য থাক। অবজেক্টিভ কমপ্লিমেন্ট হিসেবে ইনফিনিটিভ, এখানে দিনাটা হলো অবজেক্ট, অবজেক্টিভ কমপ্লিমেন্ট হিসেবে ইনফিনিটিভ থাকা বোঝাচ্ছে, এই জন্য টু হ্যাভ হবে। এখানে যদি পেশেন্ট হতো PATIENT, তাহলে বি হতো, যে দিনা অনেক ধৈর্যশীল হোক।
অ্যাডজেক্টিভ থাকলে বি হতো, আর থাকা বোঝাচ্ছে, এই জন্য দিনাস প্যারেন্টস ওয়ান্ট দিনা টু হ্যাভ আ লট অফ পেশেন্স। দিনাস প্যারেন্টস ওয়ান্ট দিনা টু হ্যাভ আ লট অফ পেশেন্স অবজেক্টের কমপ্লিমেন্ট হিসাবে ইনফিনিটিভ। নেক্সট, তারপর আপ টু 10, 5 number, sir. 5 number, the government is highly glad dash books among students in time। এটা বলছি টু হ্যাভ ডিস্ট্রিবিউটেড বুকস among students in time, এটা পারফেক্ট ইনফিনিটিভ। সমাপ্ত কাজ বোঝাতে পারফেক্ট ইনফিনিটিভ বসে। সমাপ্ত কাজ অর্থাৎ সরকার সময় মতো ছাত্রছাত্রীদেরকে বই দিতে পেরে খুশি, বই দেওয়ার কাজটা অলরেডি শেষ, এই জন্য টু হ্যাভ ডিস্ট্রিবিউটেড। যেহেতু অ্যাক্টিভ ফর্মে আছে, টু হ্যাভ এর পরে বিন বলা যাবে না। The government is highly glad to have distributed books among students in time। Next, up to 10, স্যার 11 10 পর্যন্ত আছে আর সমস্যা না? আচ্ছা, 10, 11 to 15, স্যার 11 থেকে 13। 11, we saw them dash, Sir, 11, 12. we saw them, দেখেন সি এর পরে 11, 12. হ্যাঁ কত দেখেন 11, 12. 11, 12, হ্যাঁ বলছি, হ্যাঁ জাস্ট সাউন্ড মিউট করে রাখেন। we saw them dash to university, we saw them going to university অথবা go to university এর পরে বেয়ার ইনফিনিটিভ হয়, আবার পার্টিসিপলও করা যায়, দুইটাই হয়। তবে দুইটা যদি বোথ অপশন না থাকে তাহলে পার্টিসিপলটা হলো বেস্ট অপশন। এখানে বোথটা যদি না থাকতো তাহলে খ নাম্বারটা দিতেন, আর যদি বোথ থাকে বোথ দিবেন, অর্থাৎ সি এর পরে বেয়ার ইনফিনিটিভও করা যায়, পার্টিসিপলও করা যায়। 12, the mosque is said to have been built during the regime of the emperor Akbar, মসজিদটি আকবরের শাসনামলে নির্মাণ করা হয়েছে বলে কথিত আছে। পারফেক্ট ইনফিনিটিভ প্যাসিভ, যেহেতু মসজিদটি অন্যের দ্বারা নির্মিত হয়েছে তাহলে হ্যাভ এর পরে বিন হবে। পারফেক্ট ইনফিনিটিভ যখন প্যাসিভ হয় এই হ্যাভ এর পরে বিন আনতে হয়। নেক্সট, তারপর বলেন স্যার 17 নাম্বারটা। 17 আগে আছে, স্যার 16। 16, the lady refused, এখানে দেখেন ফেইল এর পরে ইনফিনিটিভ হয়, ফেইল টু ডু দ্য ওয়ার্ক, রিফিউজ এর পরে ইনফিনিটিভ হয়। ফেইল টু ডু দ্য ওয়ার্ক, রিফিউজ টু কোঅপারেট আস, ফেইল প্লাস ইনফিনিটিভ, রিফিউজ প্লাস ইনফিনিটিভ, এগুলা কখনোই পার্টিসিপল বা জিরান্ড হবে না। হ্যাঁ, এই ফেইল এর পরে সবসময় ইনফিনিটিভ, রিফিউজ এর পরে সবসময় ইনফিনিটিভ, ইন অর্ডার টু এর পরে ইনফিনিটিভ হয়। নেক্সট, আপ টু 20, Sir, 18, 18. 18, আমরা পড়েছিলাম আর 17 থেকে বিন হলেই তো 17 স্যার 17। 17 নম্বর কি? হ্যাঁ 17 নম্বর আমার একটা কোশ্চেন আছে এটার বাইরে আর কি, এটা বিন যখন দুইটা ভিন্ন ভিন্ন, সেট হ্যাঁ আগে শুনেন, পারফেক্ট পার্টিসিপলের ক্ষেত্রে যখন দুইটা ভিন্ন ভিন্ন সাবজেক্ট থাকবে দুইটা ভিন্ন ভিন্ন সাবজেক্ট রাখতে হবে। এখানে হলো সূর্য অস্ত যাওয়ার পর আমরা বাড়ি পৌঁছলাম, দ্য সান হ্যাভিং সেট দে রিটার্ন হোম, সূর্য অস্ত যাওয়ার পর তারা বাড়ি পৌঁছালো। যদি এরকম লেখেন হ্যাভিং দ্য সান সেট দে রিটার্ন হোম, তাহলে এখানে যে সূর্য অস্ত যাওয়াইয়া তারা বাড়ি পৌঁছালো এরকম একটা অর্থ আসবে। এটা পাস্ট পারফেক্ট টেন্স থেকে আসে, যেমন দেখেন যে এরকম বলতাম দে রিটার্ন হোম আফটার দ্য সান হ্যাড সেট, এটা কমপ্লেক্সে লেখা যেত এভাবে দে রিটার্নড হোম আফটার দ্য সান হ্যাড সেট, সে আফটার দ্য সান হ্যাড সেটটাকে হ্যাভিং সেট করা হলো, দ্য সান হ্যাভিং সেট দে রিটার্নড হোম। তো দুইটা সাবজেক্ট, একটা হলো দে আর একটা হলো দ্য সান, দুইটা সাবজেক্টই রাখতে হবে। হ্যাঁ বলেন এখন আপনার না, আমার কোশ্চেনটা হচ্ছে স্যার হ্যাভিং এর জায়গায় বিন দিলে হবে কিনা, যদি এই সেন্টেন্সটা লিখতে চাই হ্যাভিং এর জায়গায় বিন দেই। এখন যদি বলি ধরেন সূর্য অস্ত গিয়েছিল, ওটা পাস্ট পারফেক্ট টেন্সে কি হবে বলেন তো? দ্য সান হ্যাড সেট হবে না দ্য সান হ্যাড বিন সেট, কোনটা হয়? কোনটা? স্যার বলছি সূর্য অস্ত গিয়েছিল, এটা পাস্ট পারফেক্ট টেন্সে যদি লিখি তাহলে দ্য সান হ্যাড সেট লিখবো না হ্যাড বিন সেট লিখবো? হ্যাড বিন। হ্যাড বিন, He had been said. হ্যাড বিন সেট প্যাসিভ, মানে সূর্য অন্য কর্তৃক অস্ত আচ্ছা। যাওয়ানো হয়েছে এরকম। অস্ত তো স্যার একটিভ হবে। একটি বলে হ্যাড বিন সেট বলবো না শুধু হ্যাড সেট বলবো বলেন? হ্যাড সেট বলবো স্যার। নাকি দ্য সান বিন সেট এরকম লেখা যাবে? দ্য সান বিন সেট, না স্যার আমি এটা বলতে
যেহেতু হ্যাভিং যেটা, জি স্যার ঠিক আছে, ক্লিয়ার। হ্যাঁ, যেহেতু বিন না এখানে, হ্যাঁ বারটা হলো হেড, হেডের পার্টিসিপল যখন করবেন সেটা হেডটা হ্যাভিং হবে, বিন হবে না। নেক্সট, তারপর বলেন জি স্যার। নেক্সট কোনটা? 18 18। এখানে প্রেজেন্ট পার্টিসিপলের ক্ষেত্রে দুইটা ভিন্ন ভিন্ন সাবজেক্ট যখন থাকে তখন দুইটা ভিন্ন ভিন্ন সাবজেক্টই রাখতে হয়। এখানে দেখেন, ইট বিং এ রেইনি ডে উই ডিড নট গো দেয়ার, উই একটা সাবজেক্ট, ইট একটা সাবজেক্ট। এটা ছিল ইট ওয়াজ এ রেইনি ডে, ক্লজ করলে কি হয়, ইট ওয়াজ এ রেইনি ডে উই ডিড নট গো দেয়ার। হ্যাঁ, মানে বৃষ্টির দিন হয় আমরা সেখানে যাইনি। যদি এরকম লেখেন, দেখেন ক নাম্বারে, বিং এ রেইনি ডে উই ডিড নট গো দেয়ার, তাহলে অর্থ হবে আমরা বৃষ্টির দিন হওয়ায় আমরা সেখানে যাইনি, এটা না। আমরা বৃষ্টির দিন হওয়ায় আমরা সেখানে যাইনি, বিষয়টা তা নয়। তাহলে ইট বিং এ রেইনি ডে উই ডিড নট গো দেয়ার, প্রেজেন্ট পার্টিসিপলের ক্ষেত্রে যখন দুইটা ভিন্ন ভিন্ন সাবজেক্ট থাকে দুইটা সাবজেক্টই রাখতে হয়। নেক্সট, স্যার 20 20। এই এনরোল শব্দটা প্যাসিভ ফর্মে হয়, এই জন্য হ্যাভিং বিন এনরোল, বি এনরোল মানে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া অন্যের দ্বারা। এই এনরোলটা যেহেতু প্যাসিভ হয়, এই জন্য হ্যাভিং বিন এনরোলড ইন ইউনিভার্সিটি উই লার্নড মেনি থিংস, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর আমরা অনেক কিছু শিখেছিলাম। হ্যাভিং বিন এনরোলড ইন আ ইউনিভার্সিটি উই লার্নড মেনি থিংস। নেক্সট, 19 নাম্বারটা। তারপর 21 recall plus gerund. I could not recall sending him a letter, হওয়ার কথা recall to plus gerund। দেখেন এখানে একটু খেয়াল করেন, I could not recall to plus gerund, তাহলে I could not recall to sending him a letter। আর consider এর পরে gerund হয়, এটা হওয়ার কথা ছিল we are considering not going there, not to go না, not going। আর the pen, এটা সিম্পল সেন্টেন্স, এই ওয়াজটা বাদ যাবে, the pen bought yesterday was good, গতকাল ক্রয়কৃত কলমটি ভালো ছিল, এই ওয়াজটা বাদ দিয়ে দিলে সিম্পল সেন্টেন্স হবে। Next. স্যার আপনার দেখলাম রিকল প্লাস জিরান্ড, রিকল টু না। I could not recall to না, recall আচ্ছা, শব্দটা হলো রিকল প্লাস জিরান না, I could not recall sending, হ্যাঁ টুটা থাকবে না এখানে, রিকল প্লাস জিরান, এটা রিকল প্লাস জিরান হবে। টু না থাকলে খ নাম্বার হতো। হ্যাঁ, টুটা হবে না বোধহয়, হ্যাঁ ঠিক আছে, রিকল প্লাস জিরান। নেক্সট, তারপর 27 27, তার আগে আছে 27 এর আগে স্যার 24 25 24। আচ্ছা, 24 এর কোনটা কনফিউশন? কোনটা বলো, কোনটা, কোন অপশনটা? আমি এটা অ্যানসার করছি গ নাম্বারটা। Having finished the work, we left the place. এখানে the pen bought yesterday went missing on the very day. The pen, এখানে আচ্ছা, মোহাম্মদ দেলোয়ার হোসাইন, আপনি বোধহয় হাত উঠিয়েছেন, বলেন। দেলোয়ার হোসাইন হাত উঠিয়েছিলেন, কিছু বলবেন? আনমিউট করে বলেন, কিছু বললেন? শোনা যাচ্ছে না, দেখেন the pen bought yesterday, past participle, went missing on the very day, গতকাল ক্রয়কৃত কলমটি ওই দিনই হারিয়ে গেছে। the broken car was lying in the street, ভাঙা রাস্তাটি খালে রাস্তায় পড়েছিল, ভাঙা past participle, এটাও past participle। আর having finished the work we left the house, কাজটি শেষ করে আমরা বাসা ত্যাগ করলাম, তিনটেই কারেক্ট এখানে, all of them, সবগুলোই কারেক্ট। আর 25 দেখেন, I never thought of going there, we do not like his talking much, he is addicted to gambling, it's no good wasting time, এখানে সবগুলোই কারেক্ট। নেক্সট, 27 বলছিলেন, 27 কোনটা কনফিউশন? স্যার আমি দিয়েছিলাম খ। ক নাম্বার দিয়েছেন, the students studying at Dhaka University are brilliant, কারেক্ট এটা। গ নাম্বার, the key lying on the table is hers, এটাও কারেক্ট। এই যে সকল ভার্বের পার্টিসিপল হয় না, যে সকল ভার্বের প্যাসিভ হয় না, সেগুলা কিন্তু পাস্ট পার্টিসিপল করা যাবে না। এই লাই ভার্বটা, লাইং অন মানে কি স্যার? লাই মানে শুয়ে থাকা বা পড়ে থাকা, সে লাই শুয়ে থাকা বা পড়ে থাকা, সেই লাইয়ের পার্টিসিপল লাইং, LIE, এটার সাথে যখন আমরা আইএনজি যোগ করি, আইটা ওয়াই হয়ে তারপরে আইএনজি যোগ হয়। দ্য কি লাইং অন দ্য টেবিল ইজ হার্স,
টেবিলের পরে থাকা চাবিটি তার, তাহলে এটা যেহেতু প্যাসিভ হয় না, এটা প্রেজেন্ট পার্টিসিপল ফর্মই করতে হবে। দ্য লাইং দ্য স্টুডেন্ট স্টাডিং। নেক্সট, কিন্তু লাইং অন মানে দেখলাম মিথ্যা, লাইং অন একসাথে। লাই থাকা পরে থাকা, সেই মূল ভার্ব হলো লাই, LIE, ভার্বটা পারসেন কিনা দেখেন তো, LIE ভার্বটা পারসেন। এটা দুইটা অর্থ জি হয়, জি 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 একটা হলো মিথ্যা জি। বলা, একটা হলো মিথ্যা বলা, তার ফার্স্ট ফর্ম হলো লাইট, ফার্স্ট পার্সন ফর্ম লাইট। আর লাই শুয়ে থাকা বা পড়ে থাকা, সেটা লাই, লে, লেইন। এটার সাথে যখন আইএনজি যোগ হয় তখন LY হয়ে আইএনজি যোগ হয়, এইভাবে। নেক্সট, স্যার স্যার আমার 28 কনফিউশন, 29 স্যার আমার একটু কথা আছে এখানে। লাইং ডাউন মানে শুয়ে থাকা এরকম মানে দেখছিলাম, আর লাইং অন মানে হচ্ছে মিথ্যা। লাইং ডাউন না, লাই ডাউন তো শুয়ে পড়া, শুয়ে থাকা না, শুয়ে পড়া হলো লাই ডাউন। আর এখানে এটা পড়ে থাকা বোঝাচ্ছে, এখানে দা কি লাইং অন দ্য, আর এখানে চাবিটা তো শুয়ে থাকবে না, পড়ে থাকা বোঝাচ্ছে। দা কি লাইং অন দ্য টেবিল ইজ হার্স। নেক্সট, স্যার 28 29 28 29। হ্যাঁ, 28 নাম্বারটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, এটা ভুল হওয়ার মতো একটা কোশ্চেন। কিছু কিছু কোশ্চেন পরীক্ষায় ভুল হয়, তো 28 যে পরীক্ষায় এসেছিল সেটা ভুল হওয়ার মতো একটা কোশ্চেন আমরা বলতে পারি। হ্যাঁ, এটা ভুল হওয়ার মতো একটা কোশ্চেন আমরা বলতে পারি। সেটা হলো, দেখেন আমরা জানি যে ফরগেটের পরে নরমালি ইনফিনিটিভ হয়, আই ফরগট টু ডু দ্য ওয়ার্ক। ফরগেটের পরে নরমালি ইনফিনিটিভ হয় যে আই ফরগট টু ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করতে ভুলে গিয়েছিলাম। কিন্তু এখানে একটু ভিন্ন সেন্স দিচ্ছে, দেখেন দ্যাট ওয়াজ এ গ্রেট ম্যাচ, সেটা ছিল বিশাল এক ম্যাচ। আই উইল নেভার ফরগেট সিং রোনাল্ডো স্কোর দ্য গোল, আমি রোনাল্ডোকে গোল করা অবস্থায় দেখার কথাটা ভুলবো না, আমি রোনাল্ডোকে গোল করা অবস্থায় দেখার কথাটা বলবো না, অর্থাৎ এই যে গোল করা অবস্থায় দেখেছিলাম সেই অবস্থার কথাটা বলবো না, এই জন্য এটা হবে পার্টিসিপল। এটা একটি গুরুত্বপূর্ণ একটা সেন্টেন্স, ভুল হওয়ার মতো একটা সেন্টেন্স। নরমালি ফরগেটের পরে হয় ইনফিনিটিভ, টু ফরগেট টু ডু, কিন্তু এখানে ইনফিনিটিভ হবে না, কারণ এখানে অবস্থা বোঝাচ্ছে, আমি রোনাল্ডোকে গোল করা অবস্থায় দেখার কথাটা বলবো না। নেক্সট, স্যার 29 সালমান কমপ্লিটেড রাইটিং দ্য লেটার। কমপ্লিট কি, কোনটা কনফিউশন এখানে? স্যার আমি খ নাম্বারটা দিয়েছিলাম। কমপ্লিটেড রাইট তো হতে পারে না, হয় ইনফিনিটিভ হবে না জিরান। তো কমপ্লিটেড রাইটিং, লেখার কাজটা শেষ করেছি, কাজ শেষ করা মানে বোঝাচ্ছে, এটা জিরান সেন্স দিচ্ছে আর কি। সালমান কমপ্লিটেড রাইটিং দ্য লেটার, কমপ্লিট টু হয় অনেক ক্ষেত্রে, কিন্তু এখানে কাজ শেষ করা অবস্থা বোঝাচ্ছে, মানে এখানে জিরানের মতো অর্থ দিচ্ছে। কমপ্লিট রাইটিং দ্য রিপোর্ট, অর্থাৎ রিপোর্ট লেখা শেষ করার কথা বোঝাচ্ছে, এই জন্য জিরানটা হলো এখানে বেস্ট আনসার। নেক্সট, আপ টু 35। 30 হ্যাঁ, 30 নাম্বার। ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, জিরান ভার্ব দ্বারা সাপোর্টেড, হাঁটা একটি ভালো ব্যায়াম। স্যার আর ওয়াকিং 5 কিলোমিটার, হি রিচ দ্য স্টেশন, 5 কিলোমিটার হেঁটে হেঁটে সে গন্তব্যে পৌঁছেছে, এটা হলো পার্টিসিপল। 5 কিলোমিটার হেঁটে হেঁটে অবস্থা বোঝাচ্ছে, আর ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, হাঁটা একটি ভালো ব্যায়াম, এটা হলো আমাদের জিরান। নেক্সট, স্যার 38 38। স্যার 35 স্যার। 35 টা দেখি তাহলে। দে ইনসিস্ট অন আওয়ার গোয়িং, প্রিপোজিশনের পরে ভার্ব সঙ্গে আইএনজি যোগ হয়, সেটা জিরান। প্রিপোজিশনের পর ভার্ব থাকলে আইএনজি, অন এর পরে জিরান। আর এখানে পজিটিভ ফর্ম যখন আসে, অবজেক্টিভ ফর্ম না লিখে পজিটিভ ফর্ম লিখতে হয়। দে ইনসিস্টেড অন আওয়ার গোয়িং দেয়ার, তারা আমাদের সেখানে যাওয়ার জন্য পিরাপিরি করেছিল, যে গোয়িং জিরান। 38। স্যার 37 টা আমরা নাটকটি উপভোগ করেছিলাম, এনজয়ের পরে জিরান হয়, উই এনজয়েড ওয়াচিং দ্য ড্রামা, করেছি, তাহলে উই হ্যাভ এনজয়েড ওয়াচিং দ্য ড্রামা, এনজয় প্লাস জিরান। বিসিএস ক্যাডার হতে পেরে অলরেডি হয়ে গেছে, সমাপ্ত কাজ, পারফেক্ট ইনফিনিটিভ হবে, তাহলে দিনা ইজ ইমেন্সলি ডিলাইটেড টু হ্যাভ বিন এ বিসিএস ক্যাডার, হতে পেরে সমাপ্ত কাজ বোঝাচ্ছে, টু হ্যাভ এর পরে বিন, দিনা ইজ ইমেন্সলি ডিলাইটেড টু হ্যাভ বিন আ বিসিএস ক্যাডার। নেক্সট, তারপর বলেন 41 41। এখানে আমাদের পিন পয়েন্ট এরর্স, ভুল অপশনগুলো খুঁজে বের করতে হবে। The psychologist Abraham Lincoln argued that human beings have unique desire, এখানে টু ডিসকভারটা হলো ইনফিনিটিভ, ক্যান আন্ডারস্ট্যান্ড এটাও ইনফিনিটিভ, তাহলে এখানে টু গিভ লাভ টু আদার্স, এখানে ইনফিনিটিভ হতে হবে, কারণ পরে আবার টু ফুলফিল আছে। তাহলে প্যারালেলিজম ঠিক রাখার জন্য তিনটাই ইনফিনিটিভ আছে, তাহলে অবশ্যই অন্যটা আপনার ইনফিনিটিভ হবে।
তাহলে এখানে হবে টু গিভ অফ লাভ টু আদার্স। নেক্সট Sir, 44. 44 a couple of days ago Rifat went to airport এখানে 43টা একবার বলেন স্যার। 43 a couple of days আচ্ছা I hope you will excuse my leaving early আমি আশা করি তুমি আমার তাড়াতাড়ি চলে যাওয়াটাকে এক্সকিউজ করবে। you will excuse my leaving early যেখানে দেখেন এখানে লিভিং জিরান ফর্মে আছে তারা কিন্তু অবজেক্টিভ থাকতে হবে না my leaving early আমাকে তাড়াতাড়ি চলে যাওয়া না আমার তাড়াতাড়ি চলে যাওয়া এই জন্য এটা মাই পজিটিভ ফর্ম হতে হবে। then he insisted on my going I hope you will excuse my leaving early. Next 44 Sir. A couple of days ago Rifat went to airport গিয়েছিল to receive his uncle তার আঙ্কেলকে রিসিভ করতে উদ্দেশ্য বোঝাচ্ছে। উদ্দেশ্য বোঝালে দ্বিতীয় ভার্বের পূর্বে ইনফিনিটিভ হয়। উদ্দেশ্য বোঝালে দ্বিতীয় ভার্বের পূর্বে ইনফিনিটিভ হয়। নেক্সট স্যার 45 he suddenly regretted plus jiran he suddenly regretted having running away from home. He suddenly regretted running away from home. Next কি বলেন দ্বিতীয় উদ্দেশ্য বোঝালে দ্বিতীয় ভার্বের পূর্বে টু উদ্দেশ্য বোঝালে দ্বিতীয় ভার্বের পূর্বে টু আর কাজের রত বা অবস্থা বোঝালে দ্বিতীয় ভার্বের সঙ্গে আইএনজি। স্যার 48 আর 49 দিস ইজ এ হাউস এটা হলো নাউন নাউনের পরে ইনফিনিটিভে প্যাসিভ ফর্ম হয় টু বি সোল্ড বিক্রি হবে এখানে ভুল নাই উইথ এ ডিসকাউন্টেড প্রাইস কম দামে এখানে কোনো ভুল নাই বিকজ ইট ইজ এ ডিলাপিডেটেড ওয়ান এটা একটা ভাঙাচোরা বাড়ি এখানেও কোনো ভুল নেই। 49 দ্য ডিসিশন হুইচ টেকেন হবে না হুইচ ওয়াজ টেকেন যেটা নেওয়া হয়েছিল হুইচ ওয়াজ টেকেন একটা সেকেন্ড স্যার আমি দুটো পিছিয়ে গেছি স্যার। আচ্ছা সীমান্ত কি বলতেছিলেন জানো? স্যার আমি একটু পিছিয়ে গেছি একটু আমাকে একটু বলে দিবেন স্যার। এই যে উদ্দেশ্য বোঝালে দ্বিতীয় ভার্বের পূর্বে টু বসে আর একটা কাজের অবস্থানের পূর্বে দ্বিতীয় ভার্বের পরে জিরান বসে এটাই তো বলছিলেন কাজের রত বা অবস্থা বোঝালে পার্টিসিপল এটা আমরা পড়েছি না কাজের রত বা অবস্থা বোঝালে পার্টিসিপল আর উদ্দেশ্য বোঝালে টু উদ্দেশ্য বোঝালে দ্বিতীয় ভার্বের পূর্বে টু কাজের রত বা অবস্থা বোঝালে দ্বিতীয় ভার্বের সঙ্গে আইএনজি।
যে আমি কৃষকটিকে জমি চাষ করতে দেখলাম। আই স দ্য ফার্মার প্লাউইং দ্য ল্যান্ড, কাজেরত। আর কৃষকেরা মাঠে যায় জমি চাষ করতে। দ্য ফার্মার্স গো টু ফিল্ড টু প্লাউ দ্য ল্যান্ড। হ্যাঁ, সাব্বির ভিডিও অফ করে রাখেন। স্যার আরেকটা জিনিস হচ্ছে 45টা রিগ্রেড 2 এর জন্য তো স্যার এটা ভুল। হ্যাঁ, রিগ্রেড 2 এই যে 45টা একটু বলবেন স্যার ব্যাখ্যাটা। আমি তো রিগ্রেট প্লাস আমি জিরান, ওইটা রিগ্রেট লিখতেছিলাম। প্লাস জিরান, রিগ্রেট প্লাস জিরান। জি স্যার। আর হচ্ছে স্যার 48 আসলে তো বলছি এখানে নাউনের পরে ইনফিনিটিভের প্যাসিভ ফর্ম হয়, কিন্তু অ্যাডজেক্টিভের পরে ইনফিনিটিভের প্যাসিভ হয় না। নাউন আছে, এটা প্যাসিভ হবে। ডিসকাউন্টেড, কম দামে। ডিলাপিডেটেড আর ভাঙ্গাচোরা বাড়ি, এখানে কোনো ভুল নেই। স্যার আচ্ছা আসেন, আজকে আমরা নতুন চ্যাপ্টার পড়বো, কন্ডিশনাল সেন্টেন্স। স্যার আজকে আমরা পড়বো হলো কন্ডিশনাল সেন্টেন্স। আসেন, কামরুল হক হাত উঠিয়েছেন, বলেন। স্যার স্যার আমি মাইক্রোফোন কাছে নিয়ে বলেন, সাউন্ড সিস্টেমটা যেন ক্লিয়ার হয়। স্যার আমি অ্যাক্টিভ প্যাসিভ ফর্মটা স্যার ধরতে খুব কষ্ট হচ্ছে। আর স্যার আপনার আমার মনে সাউন্ডটা হচ্ছে বোঝা স্যার, যাচ্ছে না, সাউন্ডটা ক্লিয়ার করে বলেন। হ্যালো স্যার। স্যার হ্যাঁ বলেন। স্যার আমার অ্যাক্টিভ প্যাসিভ ফর্মটা ধরতে একটু কষ্ট হচ্ছে। আর স্যার আমার মনে হচ্ছে অ্যাক্টিভ প্যাসিভ ধরতে কষ্ট হচ্ছে। অ্যাক্টিভ প্যাসিভের ক্লাস কি মিস করেছেন আপনি? স্যার আমি পরে ভিডিও দেখছি প্লাস স্যার বইয়ের মধ্যে পড়ছি স্যার। মানে ক্লাস মিস করছেন কিনা? জি স্যার। ক্লাস মিস করেছেন? জি স্যার। ক্লাস মিস করলে পরের বেচ যখন আসবে ওদের সাথে ক্লাস করে নেবেন, শুধু ভিডিওতে কভার করবে না। হ্যাঁ, পরের বেচ যখন এই ক্লাসগুলো আসবে ওটা আপনি ক্লাসগুলো করে নেবেন। আর স্যার আমার মনে হচ্ছে স্যার আমার আরেকটু প্র্যাকটিস বেশি করার দরকার স্যার, সেই ক্ষেত্রে আমি কি করতে পারি স্যার? খালি প্র্যাকটিস করতে থাকেন, কারণ বইটা আছে, বইটা আছে না আমাদের বেসিক ইংলিশে বইটা আছে। জি স্যার। আচ্ছা বই স্যার। থেকে পুরো অ্যাক্টিভ প্যাসিভ চ্যাপ্টারটা কভার করে ফেলেন। অ্যাক্টিভ প্যাসিভ চ্যাপ্টারটা ভালোভাবে পড়ে ফেলেন। স্যার স্যার নেক্সট বিসিএস এর মানে বেসটা কবে শুরু হবে? বিসিএস Release? প্রিলি ব্যাচ নেক্সট হবে এপ্রিলের 5 তারিখ থেকে। স্যার আমার ওইটাতে করলে ভালো হতো স্যার। শুরু করো এখান থেকে, যেটা যার যেটা করলে ভালো হয় সেখানেই করবো। আচ্ছা আমরা শুরু করি। আসেন, কন্ডিশনাল সেন্টেন্স। আর আমার কোনো তো তৈরি কিছু নিচ্ছি না কোয়েশ্চেন আপাতত। ছিল। এখানে আসেন, শুরু করি। এখানে কন্ডিশনাল সেন্টেন্সেস, কন্ডিশন বোঝাতে আমরা কয়েকটা শব্দ ব্যবহার করে থাকি, যেমন ইফ, হ্যাড, আনলেস, শুড। ইফ, হ্যাড, আনলেস, শুড, এই শব্দগুলো আমরা শর্ত বোঝাতে ব্যবহার করি। ইফ, হ্যাড, আনলেস, শুড। তো আমরা প্রথমে ইফের ব্যবহার দেখব। ইফের ব্যবহার, ইফের 3টা নিয়ম রয়েছে। ইফের ক্ষেত্রে 3টা নিয়ম রয়েছে। একটা হলো, প্রথম সাধারণ যে নিয়মটা সেটা হলো যে ইফ ক্লজটা কখনোই ফিউচার হবে না। এখানে 2টা ক্লজ থাকবে, একটা ক্লজের সঙ্গে ইফ থাকবে আর একটা ক্লজের সঙ্গে ইফ থাকবে না। অর্থাৎ ইফ ক্লজটি কখনোই ফিউচার হবে না। তাহলে কি হবে? ইফ ক্লজটি হয় প্রেজেন্ট টেন্স হবে, নয় পাস্ট টেন্স হবে। তাহলে আসেন, রুল 1, ইফ ক্লজটি যদি প্রেজেন্ট টেন্স হয় তবে অপর ক্লজটি ফিউচার সিম্পল টেন্সে হবে, অর্থাৎ উইল প্লাস মূল ভার্ব বসবে। ইফ ক্লজটি যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে অপর অংশে উইল প্লাস মূল ভার্ব হয়। যেমন ইফ ইউ কাম আই উইল গো, যদি তুমি আসো আমি যাব। ইফ ইউ ডু নট কাম আই ওন্ট গো, তুমি যদি না আসো আমি যাব না। অর্থাৎ ইফ ক্লজটি প্রেজেন্ট টেন্স, অপর অংশে উইল প্লাস মূল ভার্ব। যেমন ইফ এনিওয়ান টেক্স পয়জন হি উইল ডাই, কেউ যদি বিষ খায় সে মারা যাবে। এখানে 2টা সেন্টেন্স লেখেন। 1 নম্বর লেখেন, তুমি যদি কক্সবাজার যাও তুমি বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র সৈকত দেখতে পাবে। তুমি যদি কক্সবাজার যাও তুমি বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র সৈকত দেখবে। 2 নম্বর, সে যদি বেশি কথা বলে তাহলে আমরা তাকে উপেক্ষা করব। তোমরা যদি দিনরাত কঠোর পরিশ্রম করো
দিনরাত কঠোর পরিশ্রম করো তাহলে তোমরা সফল হবে, তাহলে তোমরা সফল হবে। তোমরা যদি দিনরাত কঠোর পরিশ্রম করো তাহলে তোমরা সফল হবে। 3 নাম্বার, তোমরা যদি দিনরাত কঠোর পরিশ্রম করো তাহলে তোমরা সফল হবে। লেখেন 3টা সেন্টেন্স। 2 নাম্বার একবার বলেন স্যার। 2 নাম্বার, সে যদি বেশি কথা বলে তাহলে আমরা তাকে উপেক্ষা করব। সে যদি বেশি কথা বলে তাহলে আমরা তাকে উপেক্ষা করব। স্যার 1 নম্বরটা আরেকবার বলেন স্যার। তুমি যদি কক্সবাজার যাও তুমি বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র সৈকত দেখতে পাবে। তুমি যদি কক্সবাজার যাও তুমি বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র সৈকত দেখতে পাবে। বেশি কথা রাখলে টক্স তাহলে আমরা ওই avoid him if he talks if he talks বেশি কথা বলা স্যার হয়ে গেছে। হ্যাঁ, হুমায়ুন কবির বলেন, তুমি যদি কক্সবাজার যাও তাহলে পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র সৈকত দেখতে পাবে। Sir, if you go to Cox's Bazar, হ্যাঁ you will see the longest sea beach in the world. হ্যাঁ, if you go to Coxsbazar you can see the longest sea beach of the world. Yes, if you go to Cox's Bazar You will see the longest sea beach in the world. Cox's Bazar you will see the longest Sea beach in the world. sea beach
of the world. 2 নাম্বার, সে যদি বেশি কথা বলে তাহলে আমরা তাকে উপেক্ষা করব। কি লিখছেন? Sir, if he talks verbosely, we will avoid him. If he talks much বলি, Much. if he talks much but too much, we will Avoid him. avoid him. তোমরা যদি দিনরাত কঠোর পরিশ্রম করো তাহলে তোমরা সফল হবে। কি লিখছো? If you work hard, you will succeed. If you work hard day and night, you will succeed. You will succeed. কার কোনো কোয়েরি আছে কিনা বলেন? স্যার এটা আমি তো এটা এভাবে লিখছিলাম, মানে প্রথমটা, ইফ ইউ গো টু কক্সবাজার ইউ উইল সি ওয়ান অফ দ্য লার্জেস্ট সি না, বিচ ইন দ্য ওয়ার্ল্ড। লার্জেস্ট বলা যাবে না, পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র সৈকত যদি বলা থাকতো সবচেয়ে বড় সমুদ্র সৈকতের একটি, তখন আপনি ওয়ান অফ দ্য লার্জেস্ট বলতেন। এখানে তো লার্জেস্ট না, সবচেয়ে লংগেস্ট হবে আর কি, আর ওয়ান অফ দ্য না, শুধু লংগেস্ট, দ্য লংগেস্ট, সুপারলেটিভ ডিগ্রি, সবচেয়ে সেরা অর্থে। আর কোনো কোয়েরি? লার্জেস্ট দিলে কি ভুল হবে? হ্যাঁ, লার্জেস্ট দিলে কি ভুল হবে? লার্জেস্ট দিলে শব্দগত সমস্যা, এটা লংগেস্ট, লম্বা অর্থে। হ্যাঁ, লার্জেস্ট হলো আপনার সৈকত, ওইভাবে লার্জেস্ট না, লার্জ না, এটা লম্বা অর্থে। নেক্সট আসেন, রুল 2। ইফ ক্লজটি যদি পাস্ট সিম্পল টেন্সে থাকে তাহলে অপর ক্লজে উড প্লাস মূল ভার্ব হয়। ইফ ক্লজটি যদি পাস্ট সিম্পল টেন্সে থাকে অপর ক্লজে উড প্লাস মূল ভার্ব হয়। সাধারণত অসম্ভব কল্পনা বা অসাধ্যের মধ্যে কোনো কিছু আছে বোঝাতে এটি ব্যবহৃত হয়। সাধারণত অসম্ভব কল্পনা বা অসাধ্যের মধ্যে কোনো কিছু আছে বোঝাতে এটি ব্যবহৃত হয়। অসম্ভব কল্পনা যেটা বাস্তবে কোনোদিন সম্ভব না। এক্ষেত্রে বি ভার্ব যদি থাকে সেটি কিন্তু ওয়ার হবে। বি ভার্ব থাকলে সেটি ওয়ার হবে। যেমন দেখেন, সে যদি বিষ খেত তাহলে মারা যেত। ইফ হি টুক পয়জন হি উড ডাই। ইফ হি টুক পয়জন হি উড ডাই। অসম্ভব কল্পনা করা হচ্ছে, কারণ বিষ তো আর খাওয়ার জিনিস না। লেখেন 1 নম্বর, লেখেন আমি যদি তুমি হতাম তাহলে তাকে ক্ষমা করে দিতাম। আমি যদি তুমি হতাম, আমি যদি তুমি হতাম তাহলে তাকে ক্ষমা করে দিতাম। আমার যদি অনেক টাকা থাকতো, আমার যদি অনেক টাকা থাকতো তাহলে আমি বাংলাদেশে একটি বিশ্বমানের হাসপাতাল প্রতিষ্ঠা করতাম। তাহলে আমি বাংলাদেশে একটি বিশ্বমানের হাসপাতাল প্রতিষ্ঠা করতাম। আমার যদি অনেক টাকা থাকতো তাহলে আমি বাংলাদেশে একটি বিশ্বমানের হাসপাতাল প্রতিষ্ঠা করতাম। 3 নম্বর, তিনি যদি আজ বেঁচে থাকতেন তাহলে তিনি এটা হতে দিতেন না। তিনি যদি আজ বেঁচে থাকতেন তাহলে এটা হতে দিতেন না। তিনি যদি আজ বেঁচে থাকতেন তাহলে এটা হতে দিতেন না। তিনি যদি আজ বেঁচে থাকতেন তাহলে এটা হতে দিতেন না। লেখেন, অসম্ভব কল্পনা বুঝলে বি ভার্ব ওয়্যার হবে, হ্যাভটা হ্যাড হবে, অন্য ভার্ব থাকলে ভার্বের পাস্ট ফর্ম হবে।
জি ভাইয়া লিখেছেন। জি ভাইয়া লিখেছেন। হ্যালো স্যার। হ্যাঁ জি ভাইয়া বলেন। স্যার প্রথমটা বলবো? হ্যাঁ, আমি যদি তুমি হতাম তাহলে তাকে ক্ষমা করে দিতাম। If I were you, I would forgive him. হ্যাঁ ঠিক আছে। If I were you, I would forgive him. If I were you, I would forgive him. তারপরটা, আমার যদি অনেক টাকা থাকতো তাহলে আমি বাংলাদেশে একটি বিশ্বমানের হাসপাতাল প্রতিষ্ঠা করতাম। কি লিখছেন? If I had a lot of money. If I had a lot of money. স্যার I would establish. স্যার এরপরে আর ওই যে হসপিটালে বিশ্বমানের কথাটা লিখতে পারিনি। World class hospital in the country. I would establish a world class স্যার এই কথাটা লিখতে পারি নাই। hospital in the country. Hospital in the country. Then স্যার বাংলাদেশে আছে বাংলাদেশ তো। তো স্যার বাংলাদেশ থেকে world class hospital in বাংলাদেশ লেখেন। In বাংলাদেশ। তিনি যদি বেঁচে থাকতেন তাহলে এটা হতে দিতেন না। কি লিখছেন? স্যার if he alive.
if he alive না were alive হবে, alive তো অ্যাডজেক্টিভ, এটা were লাগবে না? জি স্যার ওরা He লাগবে। were alive, তারপর হি উডেন্ট, হুম he তারপর ওটা লিখতে পারি নাই স্যার। not let it happen, let it happen. If he were alive today, if he were alive today, he would not let it happen. If he were alive today, he would not let it happen. স্যার এই লেটটা তো আসলো না স্যার, হ্যাঁ, কি বোঝাচ্ছে এটা? লেটটা হতে দিতেন না, হতে এই হতের জন্য লেট। he would not, ওই যে let it happen, অনুমতি দেওয়া অর্থে let, he would not happen. বাংলাটার মধ্যে কোনটা দিয়ে বোঝা যাচ্ছে লেট? হ্যাঁ, স্যার বাংলাটার মধ্যে কোনটা দিয়ে বোঝা যাচ্ছে লেটটা লিখতে হতে হবে? দিতেন না, হতে দিতেন না, হ্যাপেন তো গোটা একটা পজিটিভ ভার্ব লাগবে এখানে, he would not let it happen. এই পজিটিভ ভার্বটা স্যার জীবনও আসে না, এটাতে এই পর্যন্ত মনে হয় 10 বার ভুল করছি, কিন্তু এটা কোনোদিনই স্যার এখানে এই আসলো না। টুডে তো স্যার হচ্ছে প্রেজেন্ট মার্কার স্যার, প্রেজেন্ট হ্যাঁ, টেন্সের মার্কার স্যার। স্যার এই টুডে স্যার, ইফ ইউ আর অ্যালাইভ টুডে স্যার, এখানে তো প্রেজেন্ট টেন্সের মার্কার স্যার। প্রেজেন্ট টেন্সে থাকলেও বি ভার্ব যখন থাকবে সেটা ওয়্যার হয়ে যাবে। প্রেজেন্ট টেন্স টুডে থাকলেও বি ভার্ব যখন থাকবে সেটি ওয়্যার হবে, অপর অংশে উড প্লাস মূল ভার্ব হবে। আচ্ছা নেক্সট আসেন, থার্ড। কিভাবে বুঝবো স্যার পজিটিভ ভার্ব ইউজ করতে হবে, একটু কি বলবেন? আপনি কি লিখছিলেন বলেন তো? স্যার আমি লিখলাম ইট উড নট হ্যাপেন। হি উড নট হ্যাপেন, জি স্যার। তাহলে অর্থ কি হয় বলেন তো? হি উড নট হ্যাপেন অর্থ কি? আর এই জায়গায় কনফিউশন ছিলাম স্যার, তিনি গড়তেন না, আমি নিজেও বুঝতেছিলাম। তিনি হতেন না, তাই হতো না? তিনি হ্যাপেন তো স্যার। ঘটা, তাহলে তিনি গড়তেন না, তাই হচ্ছে না? তাহলে আপনার হতো জি সে স্যার। যদি ইফ হি ওয়ার অ্যালাইভ, তিনি যদি আজ বেঁচে থাকতেন তাহলে তিনি গড়তেন না, তাই অর্থ হচ্ছে তিনি গড়তেন না, কেন হচ্ছে তিনি হতে দিতেন না, যে অ্যালাউ লেট, হ্যাঁ লেট মানে অনুমতি দেওয়া, কাউকে কোনো কিছু অনুমতি দেওয়া অথবা কারো কাছ থেকে অনুমতি নেওয়া বোঝাতে আমরা ব্যবহার করি হলো লেট। জি স্যার ক্লিয়ার, এখন একদম পরিষ্কার। আর বলুন। আমরা আরো পাবো সামনে পজিটিভ ভার্ব যখন পড়বো তখন আসবে। রুল 3, ইফ ক্লজটি যদি পাস্ট পারফেক্ট টেন্সে হয়, পাস্ট পারফেক্ট টেন্স মানে হ্যাড প্লাস ভার্ব পিপি, হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্সিয়াল ফর্ম, তাহলে অপর অংশে উড হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্সিয়াল ফর্ম বসে। ইফ ক্লজটি যদি হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্সিয়াল ফর্ম থাকে, তাহলে অপর অংশে উড হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্সিয়াল ফর্ম হয়। এটি সাধারণত সাবজেক্টের সাধ্যের মধ্যে অতীতে কোনো কিছু ছিল বোঝাতে বসে, সাবজেক্টের সাধ্যের মধ্যে অতীতে কোনো কিছু ছিল বোঝাতে এটি বসে। থার্ড কন্ডিশন, সাবজেক্টের সাধ্যের মধ্যে অতীতে কোনো কিছু ছিল বোঝাতে বসে, অর্থাৎ সাবজেক্ট চেষ্টা করলেই পারতো, এরকম সেন্সের ক্ষেত্রে আমাদের থার্ড কন্ডিশন যেতে হয়। যেমন দেখেন, ইফ হি হ্যাড ট্রাইড হার্ড, তিনি যদি কঠোর পরিশ্রম করতেন, হি উড হ্যাভ সাকসিডেড, তিনি সফল হতেন। ইফ হি হ্যাড ট্রাইড হার্ড, হি উড হ্যাভ সাকসিডেড, তিনি সফল হতেন। লেখেন, এক নম্বর লেখেন, চালক যদি সতর্ক হতো তাহলে যাত্রীরা মারা যেত না। চালক যদি সতর্ক হতো, চালক যদি সতর্ক হতো তাহলে যাত্রীরা মারা যেত না, যাত্রীরা মারা যেত না। চালক যদি সতর্ক হতো তাহলে যাত্রীরা মারা যেত না। তারপর লেখেন, আমরা যদি সময় মতো সিদ্ধান্ত নিতাম, আমরা যদি সময় মতো সিদ্ধান্ত নিতাম তাহলে, আমরা যদি সময় মতো সিদ্ধান্ত নিতাম তাহলে তাহলে পরীক্ষায় ভালো কাছে আমরা সফল হতাম, আমরা সফল হতাম। তুমি যদি পরিকল্পিত উপায়ে পড়াশোনা করতে তাহলে পরীক্ষায় পাশ করতে, তুমি যদি পরিকল্পিত উপায়ে পড়াশোনা করতে
তবে তুমি পরীক্ষায় পাশ করতে তুমি যদি পরিকল্পিতভাবে পড়াশোনা করতে তবে তুমি পরীক্ষায় পাশ করতে। লেখেন। তিন নাম্বার, তুমি যদি পরিকল্পিতভাবে পড়াশোনা করতে তবে তুমি পরীক্ষায় পাশ করতে। সীমান্ত বলেন, চালক যদি সতর্ক হতো তাহলে যাত্রীরা মারা যেত না। If the driver had been conscious, the passenger would not have been died. Would not Have died. would Would not not have have died. died. Yes. If the driver had been alert, the passengers would not have died. Yes. এখানে আমরা তো লিখি এক নাম্বারটা। If the driver had been alert, if the driver had been alert, the passengers would not have died. Passengers would not have died
আমরা যদি সময়মতো সিদ্ধান্ত নিতাম তাহলে আমরা সফল হতাম। কি লিখছেন? If we had taken decision timely, we would have succeeded. If we had taken a decision timely, we would have succeeded. We would have succeeded. তুমি যদি পরিকল্পিতভাবে পড়াশোনা করতে তাহলে তুমি পরীক্ষায় পাশ করতে। If you had read with planning way, you would have passed the exam. Studied in a planned way, you would have passed the exam. You would have passed the exam. If you had studied in a planned way, you would have passed the exam. ঠিক আছে। স্যার এখানে স্যার ওই প্রথমটাতে স্যার ওই হ্যাড বিন হলো কেন স্যার, এটা বুঝতে পারলাম না। এই হেডের পরে ভার্ব পিপি লাগবে। অ্যালার্টটা তো অ্যাডজেক্টিভ, তাহলে একটা ভার্ব পিপি, যেমন যদি বলেন আমরা অ্যালার্ট বা সতর্ক, উই আর অ্যালার্ট, এই আর এর পাস্ট পার্টিসিপল ফর্ম হলো বিন। হেডের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকতে হবে। হেডের স্যার পরে এখানে যদি অ্যালার্ম দিতাম, অ্যালার্মড, ALARM, অ্যালার্ম তো ওরাও অ্যাডজেক্টিভ। হ্যাঁ, আচ্ছা ওয়ান সতর্ক করা অর্থে সেটা লেখা যেত, কিন্তু এখানে সতর্ক করা বোঝায় না, হওয়া। অ্যালার্টের পরিবর্তে কনসিয়াস বলতে পারতেন, কিন্তু বিনটা থাকতে হবে। এই বিনটা এখানে থাকতে হবে। মানে অ্যাডজেক্টিভ। If you had studied in proper way, হ্যাঁ হবে। আর স্যার আমি তো একটু আগে একটা ভুল করে গেছি মনে হয়, একটু সেন্টেন্সটা, এই যে তোমরা যদি দিন রাত কঠোর পরিশ্রম করো তাহলে তোমরা সফল হবে। ইফ ইউ ওয়ার্ক হার্ড ডে এন্ড নাইট, ইউ উইল সাকসিড। সেন্টেন্সটা ঠিক আছে স্যার? হ্যাঁ ঠিক আছে, ইউ উইল সাকসিড। SUCCEED। হ্যাঁ জি স্যার। নেক্সট আসেন, অসম্ভব কল্পনা, এটা চলে গেছে। অসম্ভব কল্পনা বুঝলে বি। এরপর আসেন যে ন্যাচারাল, হ্যাঁ জিরো কন্ডিশন যেটা আমরা বলি, জিরো কন্ডিশন। হ্যাঁ জিরো কন্ডিশন অনেক সময় ইফ দ্বারা অনেক সময় ন্যাচারাল ঘটনা বোঝায়। সেই ক্ষেত্রে ইফযুক্ত অংশটি প্রেজেন্ট টেন্স হলে অপর অংশটি প্রেজেন্ট টেন্স হয়। উইল না রেখে প্রেজেন্ট সিম্পল টেন্সে লেখা হয়, এটাকে জিরো কন্ডিশন বলে। অর্থাৎ ইফ ক্লজটি প্রেজেন্ট টেন্স হলে অপর ক্লজটি প্রেজেন্ট টেন্স, এটাকে জিরো কন্ডিশন বলে। এটা সাধারণত ন্যাচারাল ঘটনার ক্ষেত্রে হয়। যেমন দেখেন, ইফ ওয়াটার ইজ বয়েলড, পানিকে উত্তপ্ত করলে তা বাষ্পে পরিণত হয়। ইফ ওয়াটার ইজ বয়েলড ইট টার্নস ইনটু ভেপার। এই যে উত্তপ্ত করলে প্যাসিভ, প্রেজেন্ট সিম্পল টেন্সের প্যাসিভ। ইট টার্নস, ইট উইল টার্ন ইনটু না করে ইট টার্নস ইনটু ভেপার, এরকমও লেখা যায়। যে ন্যাচারাল ঘটনার ক্ষেত্রে ইফ কন্ডিশনটা প্রেজেন্ট টেন্স, অপর অংশ প্রেজেন্ট টেন্সে লেখা যায়। এটা ইট উইল যদি করেন ভুল হবে না, উইলও লেখা যাবে, তবে প্রেজেন্ট সিম্পল টেন্সে রাখলে ভালো ন্যাচারাল ঘটনার ক্ষেত্রে। আরেকটা রুল আছে দেখেন, হ্যাড। হ্যাড দ্বারা শর্ত বোঝানো যায়। আমরা ইফটা দেখলাম, এখন হ্যাড দ্বারা দেখি। হ্যাডের ক্ষেত্রে দুইটা নিয়ম রয়েছে, যে হ্যাড দ্বারা বাক্য শুরু হবে হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব পিপি। যদি হ্যাড, দুইটা নিয়ম, আরেকটা নিয়ম প্রথমে দেখেন। একটা নিয়ম হলো হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস এক্সটেনশন। হ্যাড আছে, সাবজেক্ট আছে এবং এক্সটেনশন বা পরিপূরক অংশ আছে। এরকম যদি হয়, ভার্ব পিপি না, হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস এক্সটেনশন, মানে সেকেন্ড কন্ডিশন, হ্যাভের পাস্ট ফর্ম হ্যাড থাকা অর্থে, তাহলে অপর অংশে উড প্লাস মূল ভার্ব হবে। হ্যাড দ্বারা যদি কোনো সেন্টেন্স শুরু হয়, হ্যাভের পরে সাবজেক্ট প্লাস এক্সটেনশন বা পরিপূরক অংশ যদি থাকে, ভার্ব পিপি যদি না থাকে, তাহলে অপর অংশে উড প্লাস মূল ভার্ব বসবে। অপর অংশে উড প্লাস মূল ভার্ব হয়। যেমন দেখেন, আমার যদি অনেক টাকা থাকতো আমি দরিদ্রদের সাহায্য করতাম। হ্যাড আই মাচ মানি আই উড হেল্প দ্য পোর। আমার যদি অনেক টাকা থাকতো, হ্যাড আই মাচ মানি আই উড হেল্প দ্য পোর। আমার যদি পাখির মতো ডানা থাকতো আমি আকাশে উঠতাম। হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড আই উড ফ্লাই ইন দ্য স্কাই। তার যদি অনেক শক্তি থাকতো সে ম্যাচটি জয়লাভ করতো। হ্যাড হি এনাফ স্ট্রেংথ হি উড উইন দ্য ম্যাচ। এখানে হ্যাড না লিখে ইফ হি হ্যাডও লেখা যাবে। ইফ হি হ্যাড অথবা শুধু হ্যাড, কখন? যখন অধিকার নির্দেশ করবে তখন হ্যাড প্লাস নাউন বা প্রোনাউন এবং অপর অংশে উড প্লাস মূল ভার্ব, সেকেন্ড কন্ডিশন। তো সহজ। তারপর এটা দেখেন, হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব পিপি যদি থাকে, থার্ড কন্ডিশন, অপর অংশে উড হ্যাভ প্লাস ভার্ব পিপি হবে। হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব পিপি যদি থাকে, তাহলে অপর অংশে উড হ্যাভ প্লাস ভার্ব পিপি বসবে। এটি দ্বারা থার্ড কন্ডিশন বোঝাবে। অসম্ভব
কল্পনা বোঝাতে এটি ব্যবহৃত হবে। অসম্ভব কল্পনা বোঝাতে এটি ব্যবহৃত হয়। যেমন দেখেন, had he studied well he would have passed। এই যে had he studied well he would have passed, সে যদি ভালোভাবে পড়াশোনা করতো সে পাস করতো। had I seen him I would have told him। আমি যদি তাকে দেখতাম তাহলে তাকে জিজ্ঞেস করতাম। had you been serious you would have succeeded। had he সে যদি সিরিয়াস হতো তাহলে সে সফলতা লাভ করতো। had he been serious he would have succeeded। হ্যাঁ, হাত উঠিয়েছেন, সীমান্ত বলেন। স্যার এটা ওয়ার এর সাথে হেড এর পার্থক্য কি রইল? প্রথমে যে হেড ওয়ার দিয়ে করাইছিলেন স্যার। ওয়ার হলো অসম্ভব কল্পনা বলেছি, অসম্ভব কল্পনা। হ্যাঁ, এখানে অসম্ভব কল্পনা হলে বি ভার্ব ওয়ার করবেন। অসম্ভব কল্পনা যখন না হবে, সাধ্যের মধ্যে যখন বুঝাবে তখন হ্যাড প্লাস ভার্ব টু বি। যেমন সে যদি সিরিয়াস হতো তাহলে সে সফল হতো, সিরিয়াস হতে পারতো, মানে হ্যাড হি বিন সিরিয়াস। হ্যাড হি বিন সিরিয়াস এখানে লেখেন, তাহলে হ্যাড দুইটা স্থানে লেখেন। এক নম্বর লেখেন, ফেরেশতার সাথে যদি আমার দেখা হতো তাহলে তাকে কয়েকটি প্রশ্ন করতাম। ফেরেশতার সাথে যদি আমার দেখা হতো সাথে যদি আমার দেখা হতো তাহলে আমি তাকে কয়েকটি প্রশ্ন করতাম, কয়েকটি প্রশ্ন করতাম। ফেরেশতার সাথে যদি আমার দেখা হতো আমি তাকে কয়েকটি প্রশ্ন করতাম। আমরা যদি মিতব্যয়ী হতাম তাহলে আমরা কিছু টাকা জমাতাম। আমরা কিছু টাকা জমাতাম। আমরা যদি মিতব্যয়ী হতাম তাহলে আমরা কিছু টাকা জমাতাম। তারপর লেখেন, হ্যাঁ দুইটা লেখেন, ফেরেশতার সাথে যদি আমার দেখা হতো তাহলে আমি তাকে কয়েকটি প্রশ্ন করতাম। আমরা যদি মিতব্যয়ী হতাম তাহলে আমরা কিছু টাকা জমাতাম। স্যার 1 নাম্বার কি বললেন? ফেরেশতার সাথে? ফেরেশতার সাথে যদি আমার দেখা হতো তাহলে আমি তাকে কয়েকটি প্রশ্ন করতাম। তাহলে আমি তাকে কয়েকটি প্রশ্ন করতাম। আরেকটা সেন্টেন্স লেখেন, তুমি যদি মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে, তুমি যদি মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে, মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে, তুমি যদি মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে তাহলে মানুষ তোমাকে শ্রদ্ধা ভরে স্মরণ করত। তুমি যদি মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে তাহলে মানুষ তোমাকে শ্রদ্ধা ভরে স্মরণ করতো। লেখেন।
কাজী আরাফাত লিখেছেন। কাজী আরাফাত। স্যার লিখি নাই পুরোটা। কামরুল হক লিখেছেন। স্যার লিখেছি। বলেন। ফেরেশতার সাথে আমার যদি দেখা হতো তাহলে আমি তাকে কয়েকটি প্রশ্ন করতাম। I were meet with the ফেরেশতা কি and ইফ আই হ্যাড, meet with এখানে একটু খেয়াল করে দেখেন, এটা এখানে আনা যাবে না, কিন্তু এটা কিন্তু সেকেন্ড থার্ড কন্ডিশনে আসবে না, এটা অসম্ভব কল্পনা। ইফ আই মেট দ্য অ্যাঞ্জেল আই উড আস্ক হিম আফ ইউ, এটা এখান থেকে বাদ দিয়ে দেন, এটা এখানে আসবে না, এটা অসম্ভব কল্পনা, এটা কিন্তু থার্ড কন্ডিশনের মধ্যে আসবে না। আচ্ছা, আমরা যদি মৃতব্যয়ী হতাম তাহলে আমরা কিছু টাকা জমাতাম, এটা এখানে আসবে, এটা আসবে এখানে। অর্থাৎ ইফ উই হ্যাড বিন ফ্রুগাল, if we had been frugal, we would have saved some money. তারপরে তুমি যদি মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে তাহলে মানুষ তোমাকে শ্রদ্ধা করে স্মরণ করতে। লিখছেন if you were work to if you establish had the worked to establish right of human the rights of the people, the people would have remembered you with respect. But they would have remembered you with respect. If you had worked to establish the rights of the people, they would have remembered you with respect. স্যার এখানে দ্বিতীয়টা ইফ উই ওয়ার ফ্রুগাল দিলে হবে না স্যার? হ্যাঁ, ফ্রুগাল দিলে হবে। ইফ উই ওয়ার ফ্রুগাল স্যার, ওয়ার যদি দিই স্যার, এখানে ওয়ার ফ্রুগাল স্যার, ইফ উই ওয়ার ফ্রুগাল, এখানে ওয়ার হবে, ওয়ারটা যাবে না, কারণ হলো দেখেন এখানে আমরা যদি মৃতব্যয়ী হতে পারতাম, এটা আমাদের সাধ্যের মধ্যে ছিল, এই জন্য হ্যাড বিন ফ্রুগাল হবে। এটা আমাদের সাধ্যের মধ্যে, অসাধ্যের মধ্যে না। অসাধ্য বুঝালে তখন বি ভার্বটা ওয়ার করবেন। আর হেডারের সামনে নিয়ে করা যাবে হ্যাড উই বিন ফ্রুগাল। হ্যাঁ, এখানে এই স্ট্রাকচারে তো হেড দিয়েই আসবে। এখানে মূলত এখান থেকে হেডের এক্সাম্পলে আমরা যাচ্ছি। হ্যাঁ, হেডটা সামনেই, এটা মূলত হেড দিয়ে ব্যবহার করলে এখানে হেডটা সামনে আসবে। হ্যাড উই বিন ফ্রুগাল, হ্যাড উই বিন ফ্রুগাল। একইভাবে হ্যাড ইউ ওয়ার্ক হার্ড। স্যার এই দুইটার মধ্যে পার্থক্য কি স্যার? কোনো পার্থক্য নাই, একই অর্থ। এখানে কোনো পার্থক্য নেই অর্থ দিক থেকে। অর্থাৎ আপনি ইফ ইউ হ্যাড দিয়েও করতে পারবেন, শুধু হ্যাড ইউ ওয়ার্কড। থার্ড কন্ডিশন যখন আসবে তখন আপনি ইফ ইউ হ্যাড অথবা শুধু হ্যাড দিয়েও, হ্যাড প্লাস ভার্ব টু বি দিয়ে করতে পারবেন। নেক্সট আসেন, আনলেস। শর্ত বুঝাতে আনলেস ব্যবহার করতে পারি। শর্ত বুঝাতে আনলেস দ্বারা নেগেটিভ অর্থ প্রকাশ করে, তাই আনলেস যুক্ত ক্লজটি কখনোই নেগেটিভ হবে না, তবে অপর ক্লজটি নেগেটিভ হতে পারে। আনলেস মানে কি, যদি না, এটা দ্বারা শর্ত বোঝায়, তবে আনলেস যুক্ত ক্লজটি কখনোই নেগেটিভ হবে না, কারণ আনলেস নিজে নেগেটিভ অর্থ প্রকাশ করে। তবে অপর ক্লজটি নেগেটিভ হতে পারবে, লেখেন তোমাকে কিছুই জানানো হতো না যদি না তুমি সেখানে উপস্থিত থাকতে। তোমাকে কিছুই জানানো হতো না যদি না তুমি সেখানে উপস্থিত থাকতে। তোমাকে কিছুই জানানো হতো না যদি না তুমি সেখানে উপস্থিত থাকতে।
আনলেস দিয়ে লাগবেন। একটা লেখেন, তুমি সকালের নির্মল বায়ু উপভোগ করতে পারবে না যদি না তুমি ভোরে ঘুম থেকে ওঠো। তুমি সকালের নির্মল বায়ু উপভোগ করতে পারবে না যদি না তুমি ভোরে ঘুম থেকে ওঠো। তুমি সকালের নির্মল বায়ু, তুমি সকালের নির্মল বায়ু উপভোগ করতে পারবে না যদি না তুমি ভোরে ঘুম থেকে ওঠো। ভোরে ঘুম থেকে ওঠো। তুমি সকালের নির্মল বায়ু উপভোগ করতে পারবে না যদি না তুমি ভোরে ঘুম থেকে ওঠো। লেখেন। আচ্ছা, রীতা বলেন, তোমাকে কিছু জানানো হতো না যদি না তুমি সেখানে উপস্থিত থাকতে?
রিতা লেখেন, হুমায়ুন কবির লিখছেন You will not inform unless you will not there. ইউ Will not inform. এটা প্যাসিভ দেখেন, ইউ ওয়ার নট ইনফর্মড এনিথিং, প্যাসিভ, অতীতের প্যাসিভ। ইউ ওয়ার নট ইনফর্মড এনিথিং unless you are there বা you are present there, বা unless you are present বা you remain present there। তারপর এটা, তুমি সকালে নির্মলভাবে উপভোগ করতে পারবে না যদি না তুমি ভোরে ঘুম থেকে ওঠো। কি লিখছেন? You don't enjoy fresh air in the morning. কেন ডোন্ট না, you can't enjoy fresh air in the morning Unless you woke up early. Unless You woke up you early. wake up at dawn। You can't enjoy fresh air in the morning unless you wake up at dawn। Unless এর পরে স্যার if you do not wake up দিয়া করা যাবে, if you do not wake up বা unless you wake up। স্যার হ্যাঁ বলেন। এই যে ওয়াই আর নট ইন এনিথিং, ইউ আর নট ইনফর্ম এনিথিং, স্যার এটা বুঝি নাই। তো প্যাসিভ, তোমাকে কিছু জানানো হতো না, এটা সে নিজে জানাইতো না অন্যের দ্বারা? বলেন তো, অন্যের দ্বারা স্যার। বলবেন না কেন? তোমাকে কিছুই জানানো হতো না, জানানোর কাজটা করতো কি অন্যজন, তাহলে প্যাসিভ সেন্টেন্স, না বোঝার তো কিছু না, এটা প্যাসিভ। তাহলে ইউ আর নট ইনফর্মড এনিথিং আনলেস ইউ রিমেইন প্রেজেন্ট দেয়ার। রিমেইন প্রেজেন্ট মানে উপস্থিত থাকা, পাস্ট টেন্সে রিমেইনের সঙ্গে ইজ যোগ হলো, রিমেইনড। নেক্সট আসেন। হ্যাঁ, দিলে কি হতো স্যার? you won't enjoy fresh air। পারবে না শুধু ক্যান নট দিয়ে করো, পারবে না বুঝালে ক্যান নট। এরপর স্যার 2 নম্বর সেন্টেন্সে আনলেস যুক্ত ক্লজটি কি প্রথম দিলে হবে? হ্যাঁ হবে, unless you wake up at dawn you cannot enjoy fresh air in the morning। হ্যাঁ হবে। জি স্যার। স্যার Next one, আনলেস এর মধ্যে টেন্সের তো কোনো ইয়ে নাই স্যার, আগে এরকম হলে পিছনে এরকম হবে, এরকম না তো না কিছু নাই। ওরকম কিছু নাই, একটা পাস্ট টেন্স হলে একটা পাস্ট টেন্স, একটা প্রেজেন্ট বা ফিউচার হলে পরেরটা প্রেজেন্ট। কমপ্লেক্স টেন্সের সাধারণ নিয়মের মধ্যে পড়বে, একটা পাস্ট টেন্স থাকলে আরেকটা ক্লজ পাস্ট টেন্স হবে। মিউট করে রাখেন। একটা ক্লজ প্রেজেন্ট বা ফিউচার টেন্স থাকলে পরেরটা প্রেজেন্ট টেন্স হবে। দেখেন, শর্ত বুঝাতে শুড এর ব্যবহার, লাস্ট ওয়ান, শর্ত বুঝাতে শুড এর ব্যবহার। এটি পোলাইট এক্সপ্রেশনের ক্ষেত্রে মূলত আমরা এই শুডটা ব্যবহার করি। পোলাইট এক্সপ্রেশনের ক্ষেত্রে মূলত আমরা শুডটা ব্যবহার করে থাকি শর্ত বোঝাতে। যেন অনেক সময় ধরেন আপনি একটা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, আরেকটা বিশ্ববিদ্যালয়ের প্রফেসরের কাছে আপনি একটা লেটার লিখবেন, এবং সেই লেটারে হয়তো আপনি বলতেছেন সেই ইউনিভার্সিটির প্রফেসরকে যে এরকম যে আপনার যদি আরো কোনো, লেটারটা হলো রিকমেন্ডেশন লেটার, আপনার একটা স্টুডেন্ট সম্পর্কে একটা রিকমেন্ডেশন লেটার লিখবেন, যেখানে তাকে বলতে চাচ্ছেন যে আপনার যদি আরো কোনো তথ্য জানার প্রয়োজন হয়, হ্যাঁ, তাহলে আপনি আমাকে ফোন করতে দ্বিধা করবেন না। আপনার যদি আরো কোনো তথ্য জানার প্রয়োজন হয়, এটা কিন্তু আসলে ইফ না, এটা শর্ত না, একটু পোলাইট সেন্সে ইফ, সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব শুড। যেমন দেখেন, should you need any further information, should you need any further information do not hesitate to call me at নাম্বার বললেন, তাহলে should you need any further information do not hesitate to call me, should দিয়ে শুরু করতে পারি আমরা। সেক্ষেত্রে পোলাইট এক্সপ্রেশনের ক্ষেত্রে শর্ত বোঝাতে আমরা should দিয়ে শুরু করতে পারি। সেকেন্ড কন্ডিশন যদি হয়, হ্যাঁ, সেক্ষেত্রে আমরা শুড ব্যবহার করতে পারি। সেকেন্ড কন্ডিশনে হলেও শুড ব্যবহার করতে পারি। শুডের পরে সেই ক্ষেত্রে বি ব্যবহার করতে হবে, ওয়ার ব্যবহার করা যাবে না। অসম্ভব কল্পনা যদি হয়, ধরেন আপনি একটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে মিটিং করছেন, সেখানে আপনার মতামত দিচ্ছেন অনেকটা পরামর্শ আকারে, সেখানে আপনি লেখেন একটা সেন্টেন্স, হয়তো মন্ত্রীর সাথে মিটিং, আপনি বলতেছেন আমি যদি আপনার জায়গায় থাকতাম তাহলে আরো কঠোর হতাম, আমি যদি আপনার জায়গায় থাকতাম তাহলে আরো কঠোর হতাম।
আমি যদি আপনার জায়গায় থাকতাম তাহলে আরো কঠোর হতাম। এটা শুড ব্যবহার করে একটা সেন্টেন্স লেখেন। আমি যদি আপনার জায়গায় থাকতাম তাহলে আরো কঠোর হতাম। কি লিখবো সীমান্ত? স্যার পারতেছি না তো, ওয়ার ওয়ার তো না করে দিলেন, ওয়ার লেখা যাবে না। না, শুড দিয়ে করেন। শুড আই বি ইন ইউর শুজ? শুড আই বি in your shoes, by your position, I would be strict further. Should I be in your shoes, I would be strict further. এর বাইরে একটা শব্দ আছে প্রোভাইডেড। প্রোভাইডেড দ্বারা শর্ত বোঝানো যায়। প্রোভাইডেড অর্থ কি বলেন তো? এই শর্তে যে এই বিসিএস পরীক্ষায় প্রোভাইডেড একটা সেন্টেন্স আসছিল, বলছিল এই প্রোভাইডটা কি হিসাবে ব্যবহৃত হয়েছে। অবশ্যই কনজাংশন, কারণ এখানে যে ইফটা যে ব্যবহার করছে এটা কনজাংশন, দুইটা ক্লজকে যুক্ত করছে। এটা দুইটা ক্লজকে যুক্ত করছে। প্রোভাইডেড অর্থ লেখেন এই শর্তে যে, এই শর্তে যে, লেখেন একটা সেন্টেন্স যে আমি আপনাকে ভোট দিব এই শর্তে যে আপনি আমাদেরকে, আমরা আপনাকে ভোট দিব, আমরা আপনাকে ভোট দিব এই শর্তে যে আপনি আমাদেরকে নিরাপত্তা দিবেন। আমরা আপনাকে ভোট দিব এই শর্তে যে আপনি আমাদেরকে নিরাপত্তা দিবেন। দেখেন এখানে উই উইল ভোট ফর ইউ, উই উইল ভোট ফর ইউ provided you give us security, but you ensure our security, ensure our security. We will vote for you provided you ensure our security. We will vote for you provided এই শর্তে যে you ensure our security, provided এই শর্তে যে। তাহলে প্রোভাইডেড এখানে কনজাংশন, এটা আসছিল এবার পরীক্ষা। এবার পরীক্ষাটা খুব ইংলিশ কোশ্চেনটা কনসেপচুয়াল ছিল, যে কনসেপ্ট ক্লিয়ার যাদের ছিল তারাই শুধু ভালো করেছে, যারা ভাষা প্রস্তুতি নিয়েছে তাদের ওইভাবে হয়নি এখানে। আচ্ছা সীমান্ত হাত উঠিয়েছেন, বলেন। স্যার এই জায়গায় উপরে যে আগে একটু পড়াইলেন শুড, এই জায়গায় উড লেখা যাবে? হ্যাঁ, উড লেখা যাবে কিনা? শুড, এই যে শুড দ্বারা সত্য বোঝাতে পারে, হ্যাঁ একটু আগে পড়াইলেন। হ্যাঁ হ্যাঁ, আই উড বি স্ট্রিক্ট ফার্দার। হ্যাঁ উড লেখা যাবে? হ্যাঁ লেখা যাবে। জি স্যার। হ্যাঁ জি ভাই হাত উঠিয়েছেন, বলেন। স্যার আমি সুদের ব্যাপারটা না ভালো মতো বুঝি নাই, আমাকে একটু যে উদাহরণটা দিয়েছেন স্যার সেই উদাহরণ অনুযায়ী একটু ব্যাখ্যা করে দেন। আমরা বলছি পোলাইট এক্সপ্রেশনের ক্ষেত্রে শুডটা ব্যবহার করবেন। এটা পিওর ইফ না, পোলাইটলি কারোর সাথে পোলাইটলি যখন কথা বলবেন সেখানে যদি সেন্সটা যখন আসবে। যেমন আপনি বললাম যে ধরেন আপনি একটা বিশ্ববিদ্যালয়ের একজন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, আরেকটা বিশ্ববিদ্যালয়ের ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য আপনি প্রফেসর, অক্সফোর্ড ইউনিভার্সিটির একজন প্রফেসরের কাছে আপনার একজন স্টুডেন্ট সম্পর্কে একটা রিকমেন্ডেশন লেটার পাঠিয়েছেন যে ছেলেটা ভালো, এটা সেটা ইত্যাদি। শেষ আপনি লিখতেছেন যে আপনার যদি আরো কোনো তথ্য জানার প্রয়োজন হয় মানে এই ছেলের সম্পর্কে, তাহলে আমাকে ফোন দিতে দ্বিধা করবেন। একটা পোলাইট সেন্সে শুড, এক্ষেত্রে শুডের পরে মূল ভাব, ফার্স্ট কন্ডিশন শুডের পরে মূল ভাব, অপরাংশে এটা ইম্পারেটিভ সেন্স, ডু নট হেজিটেট টু কল মি। আর এটা ছিল সেকেন্ড কন্ডিশন, অসম্ভব কল্পনা, যে আমি যদি আপনার জায়গায় থাকতাম। অসম্ভব কল্পনা বুঝালে আমরা ওয়ার দিয়ে ব্যবহার করি, যে ওয়ার ইফ আই ওয়ার ইন ইউর পজিশন। যখন শুড দিবেন তখন তার বি ওয়ার দেওয়া যাবে না, শুডের পরে মূল ভার্ব হয়, এই জন্য শুড আই বি ইন ইউর পজিশন, চুজ
শুজ বা পজিশন, ইন ইউর প্লেস হতে পারে, শুজ হতে পারে, প্লেস হতে পারে। শুড আই বি ইন ইউর শুজ, আই উড বি স্টিক ফার্দার। স্যার আমরা তো স্যার পড়েছি যে স্যার পোলাইট রিকোয়েস্টের ক্ষেত্রে উডেরও ব্যবহার করা যায়। বোঝা যায় না, স্পষ্ট করে বলেন। স্যার এক্ষেত্রে তো স্যার এখানে উডেরও ব্যবহার করতে পারবো যে পোলাইট রিকোয়েস্টের ক্ষেত্রে। পোলাইট রিকোয়েস্টের ক্ষেত্রে স্যার আমরা শুডের পরিবর্তে উড তো ব্যবহার করতে পারবো নাকি স্যার? না, এখানে এখানে যদি যখন বুঝাবে শর্ত বুঝালে উড ব্যবহার করতে পারবেন না। এমনি আপনার কুডের পরিবর্তে উড ব্যবহার করা যায়, যে উড ইউ হেল্প মি, উড ইউ ডু মি এ ফেভার বা কুড ইউ ডু মি এ ফেভার, সেই ক্ষেত্রে এখানে আসবে না ওটা, ওই রুলটা এখানে না। শর্ত বুঝালে আগে এখানে পোলাইট সেন্সে শুড থাকবে, তারও পরে অপর অংশে অসম্ভব কল্পনা বুঝালে উড ব্যবহার হবে না, আই উড বি স্টিক ফার্দার। দেখেন তো কারো কোনো কোয়েরি আছে? স্যার আবার তো গুলাই গেল। এখন তো উড উড বললাম, তখন তো জিজ্ঞেস করলাম স্যার উড বসানো যাবে কিনা শুডের জায়গায়। না, এই শুডের জায়গায় তো উড ব্যবহার করা যাবে না, এইটা উড হবে, এটা তো উড হবে না। আচ্ছা প্রথম যেটা শর্ত দিয়ে যে স্যার আমি তো ওইটাই বুঝাতে যে শুড, সেটা তো উড লেখা যাবে না, অপর অংশে উড ব্যবহার করা যাবে, যে এই উডটার কথা বলছি। জি স্যার। আচ্ছা আচ্ছা ক্লিয়ার। আর প্রথমে যে স্যার শুরু করার সময় কি বলছিলেন একটা, যে ভবিষ্যৎকালে ইফ ইফ যুক্ত হবে না, না মানে এরকম একটা কথা বলছিলেন। ফিউচার হবে না, জি ইফ স্যার। ক্লজটা কখনোই ফিউচার হবে না, প্রেজেন্ট টেন্সে হবে না পাস্ট টেন্সে হবে। তাহলে কন্ডিশনাল সেন্টেন্স গন। ওকে, তাহলে আপনাদের কালকে এই চ্যাপ্টার সম্পর্কে পরীক্ষা হবে, কন্ডিশনাল সেন্টেন্সের উপর পরীক্ষা নেব আমরা আগামীকাল 50 নম্বরে, ভালো করে পড়বেন এটা। আর ভোকাবুলারি, সিনোনিমস, অ্যান্টোনিমস পরের 2 পেজ পড়বেন, প্রিপোজিশন পরের পেজ পড়বেন। প্রিপোজিশন পরের পেজ পড়া থাকবে, সিনোনিমস, অ্যান্টোনিমস পরের পেজ পড়া থাকবে। স্যার এই রেকর্ডটা কি গ্রুপে দিয়ে দেন? হ্যাঁ, এই যে আজকের যে ক্লাসটা এটা রেকর্ড হয়েছে, এটা কি গ্রুপে দিয়ে দেন? না, এটা তো ওই যে আপনার ইমেইলে দেয়, গ্রুপে না, ইমেইলে। আর রেকর্ডের ভিডিও রেকর্ডের সব ইমেইলে, ফাইল টাইল সব ইমেইলে যাবে। আপনি ইমেইলটা আবার ক্লাস শেষে ভিডিও লিংক পাবেন, 1-2 ঘন্টা পরে এই ক্লাসের ভিডিওটা পাবেন। আপনার ইমেল ভালো করে চেক করে দেখবেন, নিশ্চয়ই যাচ্ছে, কারণ আমার এখান থেকে সেন্ড দেখাচ্ছে। আপনি স্পামে একটু খুঁজে দেখেন ভালো করে। আপনি না পাইলে, যেহেতু মেইল পাচ্ছেন না, আচ্ছা মেইল না পাইলে কি করতে হবে? সীমান্ত মেইল শো করে না এখানে বোধহয়।